আর এই কেজি কেজি সোনা উদ্ধারের ঘটনা নিয়ে কি বলছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে, এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো, সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে ওটা অপা বেরোচ্ছে, আরও কারো বেরোবে, আরও কারো টাকা নিয়ে কেউ চলে গেছে। এ ধরনের কমপ্লেন এসেছে। কমপ্লেন আসলে কালকে এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিএমসির লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, চুরি কে করেছে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা তথ্য দিন। আমরা তো চাই যে পরিষ্কৃত হোক, স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবাংলার অর্থনীতিতেও হোক। জাহাঙ্গীর খান থেকে শেখ শাহজাহান, শওকত মোল্লা থেকে দিলীপ মণ্ডল সবাই এখন জেলে। গতকাল তাদের নাম নিয়ে বিধানসভায় ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না। এক একটা নাম, এক একটা এলাকা ত্রাস ছিল এই নামগুলো। কেউ আবার ছিলেন জনপ্রতিনিধি, এমনকি মন্ত্রীও। রাজ্যে পালাবদলের পর কাউকে গ্রেপ্তার করেছে পুলিশ, তো কাউকে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একে একে পুলিশের জালে ধরা পড়েছেন এদের অনেকেই, যাদের মধ্যেই অন্যতম জাহাঙ্গীর খান, ফলতার এক সময়ের বেতাজ বাদশাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, যিনি আবার নিজেকে একসময় সিনেমার পুষ্পার সঙ্গে তুলনা করেছিলেন। আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু পালাবদলের পর ফলতার পুনর্নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালান তথাকথিত পুষ্পা। সম্প্রতি নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে ধরে আনে শুভেন্দু অধিকারীর পুলিশ। মঙ্গলবার বিধানসভাতেও তার নাম শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया, জামানত জব্দ হয়েছে। ফলতার যদি জাহাঙ্গীর হন, তাহলে ক্যানিং এর শওকত মোল্লা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়েও রেহাই পাননি বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুলিশ তাকে পুরী থেকে ধরে নিয়ে আসে। সন্দেশখালী শাহজাহান এখনো জেলবন্দি। ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পু। এদের নিয়ে মঙ্গলবার বিধানসভায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মণ্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। শাহজাহান থেকে জাহাঙ্গীর, এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার কতদিনে হয় সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। জাহাঙ্গীর, শাহজাহান, শওকতদের নাম করে বিধানসভায় দাঁড়িয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকালই নদীর চর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগে শওকত মোল্লার ছেলের ক্যাফে ভেঙে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। 7 দিনের মধ্যে নিজের খরচায় নির্মাণ ভাঙা না হলে প্রশাসনের তরফে ভেঙে দিয়ে সমস্ত খরচ নেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। দক্ষিণ 24 পরগনায় মাতলা নদীর চর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক ধৃত শওকত মোল্লার ছেলের ক্যাফে নিয়ে নোটিশ দেওয়ার পর এবার কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। সূত্রের দাবি, 7 দিনের মধ্যে নিজের খরচে ওই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে তারা। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার খোঁজে ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে হানা দেয় এনআইএ। জীবনতলার মৌখালীতে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফেতেও যায় এনআইএর টিম। অভিযোগ, নদীর চর ভরাট করে এই অবৈধ নির্মাণ করা হয়েছে। ওনার ছেলে কয়েকশো বিঘে চর দখল করে ক্যাফে করেছে। কি ছিল আগে? এখানটা আগে নদীর ভেড়ি ছিল। এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে? নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি। এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ। এটা সরকারি গভর্নমেন্টের জায়গা। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হয় জেলা প্রশাসনের তরফে। 18ই জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয় ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরান মোল্লা নিজে না গেলেও তার আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়ে আসেন। তবে জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনামায় বলা হয়েছে, শুনানিতে শওকত মোল্লার ছেলের আইনজীবী কোনো বৈধ নথি দেখাতে পারেননি।
এখানেই শেষ নয়। অভিযোগ 7.26 একর সরকারি জমি দখল করে অরণ্যের কূলে নামে এই ক্যাফে তৈরি করেছেন শওকত পুত্র, যা আসলে নদী হিসেবে নথিভুক্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি এর মধ্যে 2.31 একর জমিতে কংক্রিটের বাউন্ডারি দেওয়া হয়েছে, যা করা হয়েছে সরকারি কোনো অনুমতি ছাড়াই। এই প্রেক্ষাপটে শওকত মোল্লার ছেলেকে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে সরকারি জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে দাবি আগামী 7 দিনের মধ্যে নিজের খরচায় সেই কাজ করতে হবে ইমরান মোল্লাকে, আর তা না করা হলে প্রশাসনের তরফে তা ভেঙে দিয়ে সমস্ত খরচ তার থেকে নেওয়া হবে। এই ঘটনায় 29 তারিখের মধ্যে ক্যানিং 2-এর BLL-ROর কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। শওকত মোল্লার ছেলে সেই সময় ক্ষমতায় থাকার জন্য ভেবেছে যে বেআইনিভাবে জায়গা দখল করে সে তার রিসর্ট বানিয়েছে। এরা তো জমিদারি মনে করতো, বাবার জমিদারি মনে করতো গোটা পশ্চিমবঙ্গটাকে। এর আগে এই মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। বিধানসভা অধিবেশনে গতকাল দেখা গেল একেবারে নাটকীয় পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ লগ্নে হঠাৎ হট্টগোল শুরু করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। তারা ওয়াকআউট করলেও শেষ পর্যন্ত ভিতরেই ছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়করা। বিধানসভায় এতদিন ছিল দুপক্ষ, শাসক আর বিরোধী, কিন্তু এখন বিরোধী তৃণমূলে আবার দুই পক্ষ, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এই আবহে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি। তৃণমূলের দুই শিবির নিশানা করল পরস্পরকে। তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ লগ্নে ওয়াকআউট করল ঋতব্রত তৃণমূল। ভেতরে রয়ে গেলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা যেটা নারী নির্যাতন বলছেন, নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একটা লিখিত ভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছিল। বক্তব্য রাখতে উঠে বিজেপি সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি সরকারকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আমাকে অন্তত সরকার হাউসের মধ্যে বলেননি যে 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হবে। যারা দুর্নীতি করেছেন, যারা অপরাধে অভিযুক্ত, তদন্ত হোক স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু যারা কোনো কিছু করেননি তাদের মিথ্যা মামলা কেন স্যার দেওয়া হবে? জবাবে 2021-এর ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না, আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের একেবারে শেষ লগ্নে হঠাৎ হট্টগোল শুরু করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। ওয়েলে নেমে পড়েন তারা। কোনো লাভ হবে না, আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার সুযোগ দিন। মাননীয় সদস্যবৃন্দ, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রায় শেষ লগ্নে এসে আচমকা ওয়াকআউট করেন ঋতব্রত তৃণমূলের বিধায়করা। পালান 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 পালান, শুনতে খারাপ লাগছে, পালান। সবাই যাবে তো, সবাই যাবে, যান 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 যান, হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে, যান যান। অধিবেশনে থেকে যান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়রা। সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করতে দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কক্ষ ছাড়ার পর তাদের বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, নারী নির্যাতন বলছেন, ঋতব্রত একটা আপনাকে আমি বলবো, ঋতব্রত, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে তাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তখন কিছুটা দূরে শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষের আসনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঋতব্রত তৃণমূলের নাম লেখানো ফিরহাদ হাকিমকে। এর মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় উঠে এসে সামনের একটি আসনে বসেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তখন কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। ফিরহাদ হাকিমকে শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায়। এরই মধ্যে সেখানে চলে আসেন কুণাল ঘোষ। তাকে শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বসে থাকার ইঙ্গিত করতে দেখা যায়। ফিরহাদ হাকিমের উদ্দেশ্যেও হাত নেড়ে কিছু বলেন তিনি। তারপর ফিরহাদ হাকিম আস্তে আস্তে কক্ষ থেকে বেরিয়ে যান। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.